আজকে বাসর না করতে পারলে আমি কিন্তু মদ খাওয়া ছেড়ে দিব প্রিয়তমা। ফারাজের কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা, চিত্রার চোখে স্পষ্ট ভয়। শরীরে কেমন যেন অদৃশ্য কাঁপুনি অনুভব হচ্ছে তার। ভীত কণ্ঠে সে বলল, কাছে আসবেন না, এমন একটা কিক মারবো না একেবারে ডেনমার্ক গিয়ে পড়বেন। আরে বউ, হানিমুনে ডেনমার্ক যেতে চাইছো, সেটা সরাসরি বললেই তো পারো। এমন কিক ফিকের কথা বলে বোঝানো লাগবে নাকি? আমি কিন্তু মার্শাল আর্ট জানি, তোমার বালের চুংচাং ফু আমার কিচ্ছু করতে পারবে না। ফারাজ গায়ের শার্টটা খুলতেই লোমশ সুঠাম বুকটা উন্মোচিত হয় তার। চিত্রা সেদিকে তাকায় না, এখন তাকালে আরো বিপদ বাড়বে। ফারাজ প্যান্টের পকেট থেকে পেন কিলারটা বের করে বিছানায় রেখে বলল, পেন কিলারকে এখন থেকে নিজে জীবন সঙ্গী করে নাও প্রিয়তমা। একে সারা জীবন তোমার কাজে লাগবে, কারণ এখন তো যন্ত্রণা পাওয়া কেবল শুরু। মৃত্যুর আগ অবধি তোমাকে ক্ষত সহ্য করতে হবে, দহন সহ্য করতে হবে, আর সবচেয়ে বড় কথা ফারাজ এলাহিকে সহ্য করতে হবে। ঔষধ দিয়েছি শরীরের ব্যথা সারানোর জন্য, মনের ব্যথা তো ফারাজ এলাহি নিজেই। ঔষধে কেবল শরীরের ক্ষত দূর করা যায়, তবে মনের ব্যথা নয়। আই রিপিট, ফারাজ এলাহি তোমার সেই ক্ষত যা কোনো ঔষধে সারানো সম্ভব নয়, এটা পার্মানেন্ট। চিত্রা মুক্তির জন্য ধস্তাধস্তি করছে, তবে পুরুষ মানুষের শক্তি যে এত বেশি তা চিত্রার জানা ছিল না। চিত্রা হাত ছাড়ানোর জন্য যুদ্ধ করছে, অথচ লোকটা নড়ছেও না, চড়ছেও না। কিন্তু ফারাজের এক হাতে সে একেবারে বন্দী। কি সুন্দরভাবে এক হাত ব্যবহার করে তার দুই হাতকেই নিজের আয়ত্তে রেখেছে লোকটা। উফস, তুমি বেশি নরো। চিত্রা এবার সহ্য না করতে পেরে গর্জে উঠল, দেখুন, আমার কাছে আসলে আপনাকে আমি খুন করব। চিত্রার চোখের ওপর চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফারাজ চিত্রার গালে হাত বুলিয়ে চুলগুলো চোখের ওপর থেকে সরিয়ে বলল, লিখব তোমার হাতে আমি আমার মরণ। ফারাজ, ধরলাম না, ছুঁইলামও না, তবুও চিৎকার। ও মাই গড। ফারাজ কথা না বাড়িয়ে চিত্রার কপালে একটা আলতো চুমু বুলিয়ে দেয়। আক্রমণ নেই সেখানে, কেবল সবটা জুড়ে আছে মাতাল করা তৃষ্ণা। চিত্রা পাথর হয়ে যায়। আচ্ছা, সে এমন করছেই বা কেন? হুট করে চিত্রাকে এমন স্তব্ধ হতে দেখে ফারাজ নিজেও কিছুটা ভ্রু কুঁচকায়। হঠাৎ চিত্রা কি ভেবে টলমল চোখে বলে উঠল, ছুবেন না আমাকে, আমি সোহাগকে ভালোবাসি। ফারাজ মুখ তুলে একবার চিত্রার দিকে তাকালো, তার চোখে আগুন জ্বলে উঠল, চেহারার দীপ্তি মুহূর্তে স্নান হয়ে গেল। দাঁতে দাঁত পিষে চিত্রার গাল চেপে ধরল সে। আঙুল গভীরভাবে ঢুকে গেছে কোমল গালের মধ্যখানে। তুই শুধু আমার, তোকে কেবল আমি স্পর্শ করব, তোর মুখ দিয়ে কেবল ফারাজ এলাহির নাম বের হবে। বলে দিচ্ছি, সোহাগের কবর খুঁড়তে আমাকে বাধ্য করিস না। ফারাজ সবটুকু রাগ আর হিংস্রতা নিয়ে বিলীন হয়ে গেল চিত্রার মাঝে। মেজাজ গরম হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট ছিল। চিত্রা সেই কথাটা বলেই সবটা নষ্ট করে দিয়েছে। এখন 30 বছরের হিংস্র ক্ষুধার্ত সিংহের হাতে মরতে তো তাকে হবেই। ট্রলারের কাঠের পাটাতনে বসে গরম চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালো সোহান। সরওয়ালা মালাই চা। আকাশটা আজ মেঘাচ্ছন্ন, চারপাশে গুমট এক অন্ধকার। আকাশের গায়ে ঝুলছে ভারী কালো মেঘ। বৃষ্টি নামার অপেক্ষায় পুরো প্রকৃতি থ মেরে আছে। বাতাসে ভেজা লবণাক্ত গন্ধ। দুরন্ত হাওয়ায় সোহানের পাতলা চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে। শরীরে সাদা ফতুয়া লুঙ্গি। উদ্ভাসিত চেহারায় মাঝে লুকিয়ে আছে অদৃশ্য আলোড়ন। সোহানের চোখের মনি কুচকুচে কালো, যেখানে নিষ্ঠুরতার পাশাপাশি খানিকটা মায়াও বিদ্যমান। সোহান মনোযোগ দিয়ে চায়ের কাপ থেকে আঙ্গুলের ডগায় সর তুলে সুরুত করে মুখে পুরে দিল। তারপর ছপ ছপ শব্দ তুলে খেতে লাগলো। খানিকটা সাদা তরল তার সিগারেটে ঝলসে যাওয়া ঠোঁটের দুধার বেয়ে দরদর করে নেমে আসতে লাগলো।
বিষয়টি সোহানের কাছে গ্রাহ্য পেল না। আবারও গ্লাসে আঙুল ডুবিয়ে স্বর তুলে বিচ্ছিরি শব্দ করে খেতে লাগলো সে। দৃশ্যটা কেমন যেন গা ঘিন ঘিনে। হাতের উল্টো পিঠে মুখ মুছে নিয়ে সেই হাত আবার জিভ দিয়ে চাটতে লাগলো সোহান। চোরা হাসিতে ঠোঁট বাঁকা হয়ে উঠল তার, চোখ দুটো সরু হয়ে এলো, যেন সামনে কাঁপতে থাকা লোকটার প্রতিটি ধুকধুকানি, প্রতিটি শ্বাস সে গুনতে পারছে। সোহান গলা নামিয়ে শীতল কণ্ঠে বলল, মরণ রে ভয় পাও না মিয়া? লোকটা ঢোক গিলে জুলফি বেয়ে নেমে আসা ঘামের স্রোতকে অগ্রাহ্য করে বলল, ভাই দেখেন, এসবে আমার কোনো দোষ নাই। এমন কিছু হইব তা আমার জানাও ছিল না। আমি কি এসব যাই না বুঝে আপনার শত্রুর লাগে জোড়া বানবো? এই চিনলেন আমারে ভাই? সোহান ফ্যাক ফ্যাক করে হাসলো। এই হাসিতে ছিল বিদ্রূপ আর তাচ্ছিল্য। কামে গাফিলতি করস দেখাই তো এত বড় ভুল হইছে। সোহান তোমারে কি চিনবো? তুমি সোহানরে চিন্না রাখো। আমি ভুলের ক্ষমা করি না। ভুল কেন হইব? যাগো ভুল হয় তাগো দুনিয়া থাকার কোনো অধিকার নাই। ঠিক তখনই ইয়াসিন এসে সোহানের সামনে দাঁড়ালো। ছেলেটার চোখ মুখ উজ্জ্বল, আনন্দ ঝলক ফুটে উঠেছে তার চেহারায়। ভাই কইয়ালা আল্লাহর বান্দা। সোহান আলসে ভাবে তাকালো। মাইয়া একটা জোগাড় কইরা ফেলছি, মেলা সুন্দরী, সব চেক দিয়া লইছি। সোহান চায়ের কাপটা পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা ছেলের হাতে তুলে দিল। উঠে গিয়ে হাত ধুয়ে লুঙ্গিতে মুছতে মুছতে বলল, যাক তাইলে তো হইছে। লোকের হাতে সবগুলারে তুইলা দিলে এবার ভালো একটা প্রফিট আইব। তুই আমার পিস্তলটা দে, খুন না করলে আমার আবার হাত চুলকায়। সোহান সামনে পড়ে থাকা লোকটির দিকে চেয়ে বলল, একেবারে স্বাভাবিক ভঙ্গিতে। লোকটার চোখ বিস্ফোরিত হয়ে গেল, ঠোঁট কাঁপছে, মুখ বিবর্ণ, চোখের ভেতর জমাট বাঁধা আতঙ্ক, মৃত্যু ভয়। মৃত্যুকে ভয় পাওয়া উচিত, তবে সেটা কেবল আগ মৃত্যুর মুহূর্তে নয়, বরং বুঝ হওয়ার দিন থেকেই। রাত গভীর, অথচ মোহনার চোখে ঘুম নেই। বাইরে আকাশ অশান্ত। রোশান পাশেই ঘুমিয়ে, নগ্ন বুকে তার নিঃশ্বাসের ওঠানামা স্থির নির্লিপ্ত। মোহনা নিঃশব্দে তার শরীর ছুঁয়ে দেয়, আঙ্গুল বুলায় বুকের জন্মানো ঘন পশমের মাঝে। রোশান আজকে আর কাজে যায়নি, শরীর তার ভালো লাগছিল না। রোশানের যে নারী দোষ খুব একটা আছে তাও নয়, তবে একেবারে যে নেই তাও বললে ভুল হবে। এই বাড়ির কোনো পুরুষ আবার ধোয়া তুলসী পাতা? যাদের ছোট থেকে শিখিয়ে আসা হচ্ছে নারী কেবল ভোগের পাত্র, তাদের থেকে শুদ্ধতা আশা করা যায়? তবে ফারাজ থাক, তার কথা বলার প্রয়োজন নেই। আদেও কি সে এই বাড়ির কেউ? এলাহিদের রক্ত কি তার ধমনীর মধ্যে প্রবাহিত? আচ্ছা, মোহনা তো কম রূপবতী নয়, তবুও তার স্বামীর চোখ অন্য নারীর দেহ খুঁজে কেন? মোহনা একটা দীর্ঘ শ্বাস ছাড়ল, মনে মনে খুব করে বলল, যদি পুনর্জন্ম বলে কিছু থাকতো তবে আমি ফারাজের মতো কাউকেই চাইতাম জীবনসঙ্গী হিসেবে। বিয়ের 5 বছর পার হয়েছে, অথচ শূন্য কোলের ভার তার হৃদয়ে বেড়েই চলেছে। মা হতে ইচ্ছে করে, প্রতিবার যখন আশা জন্ম নেয় নিষ্ঠুর পরিহাসে তার নিভে যায়। যদি চাইলেই সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে এত দুঃখ অভাগা থাকতো না। মোহনা রোশনের হাত দুটোর দিকে একবার তাকায়। এই হাতে কত পাপ লেখা। এই পাপের কোনো অন্ত নেই। এই পাপ মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চলবে। মোহনার আপন বলতে কেউ নেই, কেবল একটা অতীত আছে, কিন্তু সেই অতীত সে ভুলে গিয়েছে। বেঁচে থাকতে হলে অতীত ভুলতে হয়। তবে তার একটা বান্ধবীও আছে, নাম নিশি, যার সঙ্গে বহুদিন কথা হয়নি। শেষবার একটা ইমেল করেছিল নিশি। মোহনা রিপ্লাই দিতে পারেনি। সেদিন রোশান রাগের বশে তার হাতের ফোনটা ভেঙে ফেলেছিল, সেই থেকে আর যোগাযোগ নেই। নিশি দুটো বাচ্চা আছে, পরিবার সহ নরসিংদী থাকে হয়তো।
ইদানিং মেয়েটার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়। মোহনা রোশনের বুক থেকে উঠে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল মোহনা। প্রথম টানটা নিতেই ধোঁয়া মিশে গেল রাতের হাওয়ায়। সমাজের চোখে এটা খারাপ, ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু পুরুষ যদি নেশায় দুঃখ ভুলতে পারে, তবে নারী কেন পারবে না? পুরুষের জন্য যা স্বাভাবিক, নারীর জন্য তা পাপ কেন? খোলা বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। কোঁকড়ানো চুল পিঠ ছুঁয়ে আছে। নীল জর্জেট শাড়ির ভাঁজে ফর্সা শরীরের রেখাগুলো স্পষ্ট। হাতে সিগারেটটা ফেলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। রুমে এসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কপাল থেকে টিপটা খুলে আয়নার গায়ে সেঁটে দিল। তারপর ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক ছোঁয়ালো। আচ্ছা, কত তারিখ? ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখল মোহনা। 27-3-2022। মোহনা বাঁকা হাসলো, তারপর দেরি না করে গোসলে চলে গেল। গোসলের আগে কেন জানি তার গাঢ় করে লিপস্টিক দিতে খুব ইচ্ছে করে বিধায় সে দেয়। নিজেকে আর কত বেঁধে রাখবে? রাত 2টা পেরিয়ে গেছে। বাইরে ঝড়ের দাপট প্রকৃতির অস্থির রাগ প্রকাশ করছে। উত্তরের জানালাটা খোলা। বাতাসের ঝাপটায় সেটি বারবার দেয়ালে আঘাত করে ঝনঝন শব্দ তুলছে। একটা কাঁপন ধরিয়ে দেওয়া অসহ্যকর শব্দ। ফারাজ উপর হয়ে ঘুমাচ্ছে। কালো ট্রাউজার পরা দেহটা শিথিল, নিঃশ্বাস ভারী। দুহাতে শক্ত করিয়ে জড়িয়ে রেখেছে কোলবালিশটাকে। রাতে কিছু না ধরলে তার ঘুম হয় না। এতকাল কোলবালিশ ধরে ঘুমাতে হয়েছে। যদিও এখন একটা বিয়ে করেছে, তাও শান্তি নেই। এমন রোমান্টিক দৃষ্টিমুখর পরিবেশেও তাকে কোলবালিশ জড়িয়ে ঘুমাতে হচ্ছে। অথচ মাথায় গোবর সাটা বউটা কিন্তু তার পাশেই শরীর গুটিয়ে শুয়ে আছে। ফারাজ নিজের খায়েশ মিটিয়ে আরামসে ঘুমাচ্ছে। একবার চিত্রাকে জিজ্ঞেস অবধি করেনি শরীরে কি খুব যন্ত্রণা হচ্ছে। কি নির্দয়! আবার দাবি করে সে নাকি ভালোবাসে। ভালোবাসা শব্দটাকে চিত্রার ইদানিং সবচেয়ে সস্তা মনে হয়। যে যখন খুশি যাকে ভালোবাসি বলছে, কিন্তু তারা কি আদৌ জানে ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসা কি শুধুই দাবি, নাকি দায়িত্ব? চিত্রার চোখে এক ফোঁটাও ঘুম নেই। শরীরে অসহ্য ব্যথা, যেন প্রতিটি পেশির মধ্যে কেউ শুকনো ছুরি চালিয়ে দিয়েছে। তার ওপর পুরো ঘরটা ঢেকে আছে নিশিম অন্ধকারে। মাঝে মাঝে বাজ পড়ছে। তীব্র আলোয় ঝলকানিতে কিছু মুহূর্তের জন্য চারপাশ দৃশ্যমান হচ্ছে। তারপর আবার সেই দম বন্ধ অন্ধকার। অন্ধকার সহ্য করতে পারে না চিত্রা। বরং বলা ভালো, এটা তার জন্য ভয়াবহ এক দুঃস্বপ্নের মতো। রক্ত আর অন্ধকার, এই দুটো জিনিসে তার ভয়াবহ ফোবিয়া। রক্ত দেখলে তার দম বন্ধ হয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। অন্ধকারে মনে হয় কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছে। অথচ আজকের রাতটায় সে বন্দী ঠিক এই ভয়ের মাঝখানে। সে শুনেছে মৃত্যু যন্ত্রণা অসহনীয়, কিন্তু দুনিয়ার যন্ত্রণায় যদি এতটা অমানসিক হয়, তবে মৃত্যুর সময় কি ঘটে? মানুষ কিভাবে সেই যন্ত্রণা সহ্য করে? নাকি মৃত্যুর আগে শরীরের সমস্ত অনুভূতি স্তব্ধ হয়ে যায়। চিত্রার দম আটকে আসে। মনে হয় এই ঘন অন্ধকারের মধ্যেই সে হারিয়ে যাবে। কেউ জানবেও না, কেউ ফিরে তাকাবেও না। চিত্রা ধীরে ধীরে উঠে বসলো। অন্ধকারে কিছুই স্পষ্ট নয়, কেবল জানালার উপরে বয়ে যাওয়া অশুভ এক পরিবেশ চোখে ভাসছে চিত্রার। ঝমঝম বৃষ্টি পড়ছে, তার সঙ্গে মিশে আছে অচেনা ক্ষুধার্ত প্রাণীর ডাক। ঘর জুড়ে একটা থমথমে আতঙ্ক, ঠিক অলক্ষ্যে কারোর উপস্থিতির মতো। ওয়াশরুমে যাওয়া দরকার, কিন্তু একা একা অন্ধকারে কি করে যাবে সে? সুবিলাস একটা রুম, ওয়াশরুমটা রুমের একেবারে শেষ দিকে। অন্ধকারে একা এতটা পথ কি করে যাবে, তাও এমন ভয়ানক শ্রদ্ধকর একটা পরিস্থিতিতে।
ঘুমন্ত ফারাজের দিকে চিত্রা একবার চাইলো। কি শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। মনে হচ্ছে যুদ্ধজয়ী কোনো এক সৈনিক তার সূর্য দেখিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চিত্রার কি তাকে ডেকে তুলে সাহায্য চাওয়া উচিত? না না, নিজেকে লোকটার সামনে এতটা অসহায় বানালে চলবে না। চিত্রা বেডসাইড টেবিল থেকে ফারাজের ফোনটা হাতে তুলে নেয়। লক করা। লক না খুলতে পারলে ফ্ল্যাশ লাইট অন করা সম্ভব নয়, তবে ফোনের স্ক্রিনে থাকা মৃদু আলো ওয়াশরুমে যাওয়ার জন্য যথেষ্ট। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে চিত্রা উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হওয়ার পর হঠাৎ সে থমকে দাঁড়ায়। শব্দ, কানে একটা শব্দ ঠেকছে। চিত্রা আরেকটু ভালো করে খেয়াল করলো, নুপুরের ঝনঝনানি ভেসে আসছে। খুব ক্ষীণ সেই শব্দ। চিত্রার রক্ত হিম হয়ে আসে। এত রাতে এই নিস্তব্ধতার মধ্যে নুপুরের শব্দ। চিত্রার মনে হুট করে কৌতূহল জাগলো। কৌতূহল তার শরীরের ভেতর একটা বিষের মতো ছড়িয়ে পড়লো। শরীরে শাড়ি ঠিকঠাক করে হাতের ফোনটা নিয়ে রুম থেকে এক পা দুপা করে বেরিয়ে এলো। যাওয়ার আগে নিঃশব্দে পেছন ফিরে ফারাজকে একবার দেখলো। না, লোকটা আসলেই গভীর ঘুমে মগ্ন। নুপুরের শব্দ বাড়ছে। বৃষ্টির শব্দের মাঝেও স্পষ্ট শোনা যাচ্ছে ঝনঝনানি। শ্বাস ভারী হয়ে আসে চিত্রার। কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেভাবে আলোয় পতঙ্গ এগিয়ে যায় মৃত্যুর দিকে। সারা বাড়িতে মৃদু বাতি জ্বলছে। চিত্রার এখন কিছুতেই ভয় হচ্ছে না, তবে ভীষণ কৌতূহল হচ্ছে। কৌতূহল জিনিসটাও নেশার মতো খারাপ, খুব বাজে। চিত্রা এক পা দুপা করে হাঁটা শুরু করে। নিচের অন্দরমহলের দিকে একবার তাকায় সে, তারপর একবার দোতলার করিডোরের দিকে। ফারিয়া বলেছিল দোতলায় 3টা রুম, 3 ভাইয়ের 3টা। ফারাজেরটা একেবারে শেষ প্রান্তে, বাকি দুটো পাশাপাশি। তবে শব্দটা দোতলার কোনো রুম থেকে আসছে না। চিত্রা শব্দের পেছনে হাঁটতে হাঁটতে চোখ গেল দোতলার অবস্থিত সিঁড়ির দিকে। এই সিঁড়ি সরাসরি 3 তলায় চলে গিয়েছে, তবে এখন পর্যন্ত চিত্রার সেখানে যাওয়া হয়নি। ফারিয়া কোথায় কোন রুম আছে সকালে চিত্রাকে জানিয়েছিল, তবে 3 তলার বিষয়ে কিছু জানায়নি, এমনকি বলেওনি। তাই চিত্রাও কিছু আর জিজ্ঞেস করেনি। তবে চিত্রার কেন জানি মনে হচ্ছে শব্দটা 3 তলা থেকেই আসছে। সেখানে কি যাওয়া উচিত, ভাবলো চিত্রা। তারপর আবারও এগিয়ে গেল। সিঁড়ির সামনে এসে হুট করে আবারও থমকে দাঁড়ালো সে। গানের শব্দ আসছে, মেয়েলি কণ্ঠস্বর। কে যেন সুরেলা গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছে। গানের সুর শুনে তাই মনে হলো। সুর কেমন যেন অপার্থিব, তবে কোন গানটা গাওয়া হচ্ছে তা ঠিক ধরতে পারছে না চিত্রা। ফারাজের ফোনের স্ক্রিন অন করে চিত্রা দেখলো 3টার কাছাকাছি বাজে। ফোনের চার্জ নেই, 1%। না জানি কতক্ষণ ধরে 1% চার্জ দিয়ে কাজ চালানো হয়েছে। যে কোনো মুহূর্তে ফোনটা অফ হয়ে যেতে পারে। 3 তলার সিঁড়ি পুরো বিদ ঘুটে অন্ধকার ছেয়ে আছে। চিত্রা সাহস করে সিঁড়িতে 1 পা রাখলো, তবে আরেকটা পা রাখতেই হুট করে বিদ্যুৎ চলে যায়। চারিদিকে মুহূর্তে আতল অনামিশায় ছেয়ে গেছে। কেউ যেন একটা অতিকার চাদর টেনে দিয়েছে বাড়িটিকে। চিত্রার নিঃশ্বাস আটকে আসে। মনে হয় কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, তার গলায় শীতল আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে। এই অন্ধকারে কেউ কি তাকে চুপি চুপি অনুসরণ করছে? কেউ কি তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলছে ফিরে তাকাবে না? ভয়ে হাতের ফোন চালু করতে গিয়ে ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন চিৎকার করলেও তো কেউ রুম থেকে বের হবে না। চারপাশ নিস্তব্ধ। না, নিস্তব্ধ না, নুপুরের ঝনঝনানি, গানের সুর। এখন মনে হচ্ছে শব্দটা তার দিকেই এগিয়ে আসছে। চিত্রার সত্যি শরীর কাঁপছে। বাহিরে হুটহাট বজ্রপাত হচ্ছে, ভালো মানের বৃষ্টি পড়ছে। আগের তুলনায় বৃষ্টি কয়েক গুণ বেড়ে গিয়েছে। এখন চিৎকার করলেও তো কেউ তার গলা শুনতে পাবে না। হঠাৎ শীতল একটা হাত তার কাঁধে স্পর্শ করলো। চিত্রা ভয়ে চিৎকার করে উঠল। ভয় সে ঝাঁকি খায়।
জ্ঞান হারানোর আগে শেষবারের মতো তার চোখে এক ঝলক দৃষ্টি ভেসে আসে। গভীর অন্ধকারের ভেতর দিয়ে দৃষ্টি আটকে যায় একটা মোমের ক্ষীণ আলোতে। তারপর কেবল অস্পষ্টভাবে গলা থেকে বেরোয়, আপনি।